দেশ রূপান্তরের এই খবরে বলা হচ্ছে, গত 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলাও হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। এই আদালত পাড়ায় আওয়ামী আইনজীবীরা শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, গতকাল ঢাকার আদালতে আওয়ামী আইনজীবীরা যারা এতদিন গর্তে লুকিয়েছিল, যারা এতদিন মানে এক প্রকারের হারিয়ে গেছিল, এটা হঠাৎ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, আদালত গ্রহণ করছে। যে এই ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দ্বন্দ্ব চলতেছে। একদিকে হচ্ছেন প্রফেসর ইউনূস, আরেকদিকে হচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো এর উৎপত্তি হয় কখন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যেতে পারেন শেখ হাসিনা, কিন্তু কিভাবে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনাকে কবে ফেরত চাইবে বাংলাদেশ, এটা একটা প্রশ্ন। বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যখন একটি ট্রাইব্যুনাল গঠিত হবে তখন চাওয়া হবে, কিন্তু সেটা কবে? ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেখানে শেখ হাসিনার অবস্থানটা কি, তার স্ট্যাটাস কি ভারতে, এটা কিন্তু এখনো পরিষ্কার না। যদিও নানা অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর কাউকে কি ফেরত দেওয়া যায় কিনা সেটাও একটা আইনগত প্রশ্ন। দেশ রূপান্তরের এই খবরে বলা হচ্ছে, গত 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলাও হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাথে ভারত ও থাইল্যান্ড এই দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা সম্ভব, কিন্তু বাংলাদেশ কেন 2 মাসেও কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো না এবং কিংবা তাকে ফেরত আনার উদ্যোগ নিল না, সেই প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এর প্রধান কারণ হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল গঠন না হওয়া। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের পর আদালতের কার্যক্রম শুরু হলেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে এবং সেটা খুব শীঘ্রই হচ্ছে। তিনি বলেন, কোর্ট বসলে প্রথম দিনই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাইব। কোর্ট যদি তাকে গ্রেপ্তারের ইনিশিয়াল অর্ডার দেয় তখন তাকে ফেরত আনতে আমরা কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা চাইব। তবে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ও তারপরও বাংলাদেশ চাইলে যে তাকে ফেরত পাবে এমন কোনো সম্ভাবনা দেখছেন না কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, চুক্তি অনুযায়ী আইনগতভাবে ভারতের কাছে বাংলাদেশ অনুরোধ করতেই পারে, কিন্তু এখানে ভারতেরও রাজনৈতিক বোঝাপড়ার অনেক বিষয় আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, শেখ হাসিনা এখন যে দেশে আছে সে দেশের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী তারা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। যদি সেটি হয় তাহলে বাংলাদেশ কবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে দেশের রাজনীতিতে। জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনাল গঠনের পর আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তখনই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বাংলাদেশ। হুমায়ুন কবির বলছেন, বর্তমান ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক রয়েছে সেদিক বিবেচনা করলে বাংলাদেশের ফেরত চাওয়া খুব বেশি কাজে নাও আসতে পারে। কারণটা শুধুমাত্র রাজনৈতিক। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটা চুক্তি আছে 2013 সাল থেকেই। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয়, তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। প্রত্যর্পণযোগ্য চুক্তি বলতে চুক্তিতে সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড হয় এমন অপরাধকেও বলা হয়েছে। এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে, তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য
হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে। এর মানে হলো কৃত অপরাধটি অবশ্যই দুই দেশে শাস্তিযোগ্য হইতে হবে। এই চুক্তিতে বলা হয়েছে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে সে দেশ যে কোনো দেশ প্রত্যার্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে চুক্তি অনুযায়ী হত্যা, নরহত্যা, অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা সহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিটি 2013 সালে হলেও 2016 সালে মূল চুক্তিটি আবার সংশোধন হয়েছে। সংশোধনের সময় এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তির 10-3 ধারায় বলা আছে, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে, শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। গত 2 মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে 200-এরও বেশি মামলা হয়েছে হত্যা সহ বিভিন্ন অভিযোগে। চুক্তি অনুযায়ী এই ধরনের অপরাধে মামলার প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহেব এনাম খান বলছেন, ভারতের সাথে বাংলাদেশের এই চুক্তি থাকলেও এখানে যদি শেখ হাসিনার লাইফ থ্রেটের বিষয় থাকে, রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হওয়ার কোনো শঙ্কা থাকে, তাহলে তাকে ফেরত দেওয়ার আগে ভারত অবশ্যই সেটা ভাববে। আসলে এটা খুব জটিল, এটা বিষয়টা এত সোজা না। যেহেতু রাজনৈতিক আশ্রয় দিয়েছে, আবার ট্রাভেল পাসও ইস্যু করেছে, ফলে এই বিষয়টি এখন প্রতীকী হয়ে থাকবে। দুই দেশের মধ্যে বাংলাদেশ তার মতন করে বিচার করে শাস্তি দেবে, কিন্তু একেবারে শেখ হাসিনাকে যে দেবেই ভারত এর কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশও যে তাকে পাবেই তারও কোনো ভরসা তারা কোনোভাবে পাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে হাইকোর্ট বলেন কিংবা নিম্ন আদালত বলেন, এই আদালত পাড়ায় আওয়ামী আইনজীবীরা শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন গতকাল ঢাকার আদালতে আওয়ামী আইনজীবীরা যারা এতদিন গর্তে লুকিয়েছিল, যারা এতদিন মানে এক প্রকারের হারিয়ে গেছিল, এটা হঠাৎ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, আদালত গ্রহণ করছে। এই যে হঠাৎ করে তারা আইনজীবীদের মাধ্যমে, আদালতের মাধ্যমে ফিরে আসার যে একটি প্রক্রিয়া শুরু করেছে, এটার দায় কোনো অংশে আমাদের আইন মন্ত্রণালয় এড়াতে পারে না। আজকে কিভাবে, যেখানে আমাদের শহীদদের রক্ত কিংবা ক্ষত কিংবা রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের শহীদদের রক্তের দাগ এখনো মানে তারা এখনো কষ্টের যে নির্যাতন, জুলুম এটা বয়ে বেড়াচ্ছে, এমন একটা অবস্থায় কিভাবে আওয়ামী লীগের এই আইনজীবীরা আদালতে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার দুঃসাহস করে? কিভাবে তারা হাসিনার নামে স্লোগান দেওয়ার সাহস পায় এরকম একটা মোমেন্টে? কালকে যারা এই নিউজ দেখেছেন, ভিডিও দেখেছেন, রীতিমতো প্রত্যেকেই বাকরুদ্ধ, হতবাক, যে আমাদের শহীদ ভাইদের পরিবারের কান্না এখনো বন্ধ হয় নাই। হাজার হাজার মানুষকে যারা শহীদ করেছে, হাজার হাজার পরিবারকে যারা পথের ভিখারি বানিয়েছে, প্রায় কয়েক লক্ষ মানুষ আহত এই আন্দোলনে। এরকম একটা অবস্থায় এখনো 2 মাস পার হয় নাই। 2 মাস যাওয়ার আগেই কিভাবে এই আওয়ামী আইনজীবীরা হাসিনার নামে স্লোগান দেয়? মানে এই যে আদালতে স্লোগান দেওয়ার সাহস করা, সাহস করে স্লোগান দেওয়া, বিক্ষোভ করা, এটা আসলে স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে না। কেউ যদি মনে করে থাকেন যে রাজনৈতিকভাবে তারা এখন বিরোধী পক্ষ, তারা বিরোধী পক্ষ হয়ে আদালতে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, এটি আসলে তেমন ঘটনা নয়। এটাকে ওই অ্যাঙ্গেল থেকে দেখার কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের কোনো ক্যাটাগরিতেই পড়ে না। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, রাজনৈতিক দল বলেন, কোনো ক্যাটাগরিতেই তারা পড়ে না। যেখানে জনগণ সম্মিলিতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে, ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুলেছে, এবং আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বাংলাদেশের 95% মানুষ, মোটা থেকে বলতে গেলে 99% মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই।
আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে তারা দেখতে চায় না। এরকম একটা মোমেন্টে, এরকম একটা অবস্থায় আওয়ামী লীগের আইনজীবীরা, ফ্যাসিবাদের দোসররা আদালতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা স্লোগান দেওয়ার সাহস করে, আর আপনারা ওই আইনমন্ত্রী চেয়ারে বসে আঙ্গুল চুষছেন। এটা হতে পারে না, এটা এদেশের মানুষ মেনে নেবে না। আইন মন্ত্রণালয়ের কাজ কি? এই আওয়ামী লীগের আইনজীবীদের পুনর্বাসন করা, আওয়ামী দোসরদের পুনর্বাসিত করা? না, আপনারা প্রকাশ্যে বলেন যে আমরা তাদেরকে পুনর্বাসিত করতে চাই, তাদেরকে পুনর্জন্ম দিতে চাই আইনজীবীদের মাধ্যমে। খোলামেলা বলেন। 14 বছর, 15 বছর, 16 বছর যাবৎ যারা আমাদের পবিত্র আইন অঙ্গনকে কলঙ্কিত করেছে, এই আইন অঙ্গনকে যারা কলঙ্কিত করে দলীয় আওয়ামী লীগের অফিস বানিয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গুলোকে, আমাদের সেই ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারের দোসররা এই স্বাধীন বাংলাদেশে, বিপ্লব উত্তর বাংলাদেশের পবিত্র আইন অঙ্গনে কিভাবে হাসিনার নামে স্লোগান দেওয়ার সাহস পায়? আপনারাই বলেন। আমি গতকাল এই ভিডিও দেখে আমার রক্ত টকবক করছে। আমি মেনে নিতে পারছি না যে এই পবিত্র আইন অঙ্গনকে হাসিনা কলঙ্কিত করেছে। সেই পবিত্র অঙ্গনে হাসিনার নামে খুনি, হাসিনার নামে স্লোগান দেয় আইনজীবীরা। চিন্তা করেন তাদের স্পর্ধা, দুঃসাহস কিভাবে হলো, কাদের পাওয়ারে হলো? এটার জবাব অবশ্যই এই আইন মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককেই দিতে হবে। আসিফ নজরুল সাহেবের সমালোচনা করলে আপনাদের গুটি কয়েক মানুষের গায়ে আগুন ধরে যায়। আপনারা সহ্য করতে পারেন না? রে ভাই, আমরা কি এমনি এমনি সমালোচনা করি? আপনারাই বলেন, আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এই আইন অঙ্গনকে আমরা এখনো স্বৈরাচার মুক্ত করতে পারি নাই। এখনো 90% বিচারক, বিচারপতি আওয়ামী লীগের আমলের। আজকে আমরা ছাত্র জনতার ডাকে হাইকোর্ট ঘেরাও করেছি। আমাদেরকে কেন এখন আন্দোলন করতে হবে? কেন এখনো এই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরদের পদত্যাগের জন্য আন্দোলন করতে হবে? কেন বিপ্লব উত্তর বাংলাদেশে এখনো কেন আমাদের আন্দোলন করতে হবে? আমি জাস্ট এই উত্তরটা চাই। আমরা কি সারা জীবন আন্দোলন করতেই থাকবো? আপনারাই বলেন। আইন মন্ত্রণালয়ের প্রথম কাজ ছিল আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, পৃষ্ঠপোষক প্রাপ্ত যারা আওয়ামী লীগের শান্তি সমাবেশ করেছে এই সুপ্রিম কোর্টের বারান্দায়, এই হাইকোর্টের প্রাঙ্গণে শান্তি সমাবেশ করেছে, হাসিনার নামে স্লোগান দিয়েছে, এদের প্রত্যেককে বহিষ্কার করা। কারণ এরা বিচারক নামের কলঙ্ক। কোন বিচারপতি, বিচারক ক্যাডার বাহিনীতে পরিণত হতে পারে না। দলীয় কোন নেতার নামে স্লোগান দিতে পারে না। তারা বাংলাদেশের বিচারপতি, জনগণের রক্ষক। সেই জায়গায় তারা হাসিনার নামে স্লোগান দিয়েছে, হাসিনার নামে শান্তি সমাবেশ করেছে, অথচ তাদেরকে বহিষ্কার করা হয় নাই। এখনো 90% বিচারপতি আওয়ামী লীগের রয়ের ভারতীয় পরিকল্পনায় যারা নিয়োগপ্রাপ্ত তারা। আবার ধরেন এই যে আদালত পাড়ায়, হাইকোর্টের বারান্দায়, বিচারালয়গুলোতে হাসিনার নামে স্লোগান। চিন্তা করে দেখুন, বিপ্লবের 2 মাসও হয় নাই, আমাদের হাজার হাজার শহীদের পরিবার এখনো কান্নাকাটি করছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। আহতদের ক্ষত এখনো শুকায় নাই, দগদগ করে জ্বালা যন্ত্রণায় তারা ঢুকে ঢুকে মরছে। এরকম একটা অবস্থায় তারা কিভাবে সাহস পায়? আপনারাই বলেন, কিভাবে সাহস পায়? আইন মন্ত্রণালয়ের ব্যর্থতা এখানে নেই? এই যে আমি একটা নিউজ যদি আপনাদের দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন। যে সুপ্রিম কোর্টের আপিলিয়েট ডিভিশনের তো কয়েকজন, সম্ভবত 5 জন পদত্যাগ করেছিলেন। আমরা এর আগে যখন হাইকোর্ট ঘেরাও করলাম, হাইকোর্ট ডিভিশনের 99%
হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। আর আপনারা এটা নিশ্চিতভাবে জানেন যে হাসিনার আমলে যারা জাস্টিস হয়েছে, চিফ জাস্টিস হয়েছে, সেনাপ্রধান হয়েছে, কিংবা আপনার বিভিন্ন বড় বড় পদে যারা আসেন, এরা প্রত্যেকেই রয়ের অ্যাসাইনমেন্ট প্রাপ্ত এবং ইন্ডিয়া থেকে গ্রিন সিগন্যাল না পেলে কারো কোনো এই পদগুলোতে যাওয়ার সুযোগ ছিল না। তার মানে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যারা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এরা প্রত্যেকেই রয়ের এজেন্ট, প্রত্যেকেই। তাহলে রয়ের এজেন্টদের চেয়ারে বসা রেখে আপনি কিভাবে একটি সুন্দর বাংলাদেশের চিন্তা করছেন, কিভাবে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কল্পনা করছেন বলেন? আপনারাই চিন্তা করেন। এই যে নানান সংকট, নানান সমস্যা তৈরি হচ্ছে, আমি তো মনে করি এই সমস্যা সংকটগুলো তৈরির পিছনে আমাদের কয়েকজন উপদেষ্টা প্রত্যক্ষভাবে ইন্ধন দিচ্ছেন পিছন থেকে। কেন? যদি প্রশ্ন করেন আমাকে, আমার উত্তর একবারেই সোজা। কয়েকজন উপদেষ্টা চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আওয়ামী লীগের পুনর্জন্ম হোক, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাক। এটা কয়েকজন উপদেষ্টা চাচ্ছেন মনে প্রাণে। আমি জানি না তারা ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশনে নিয়োগ পেয়েছেন কিনা, কারণ এই উপদেষ্টা পরিষদ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা এটা তো আসছে ক্যান্টনমেন্ট থেকে। 5ই আগস্ট যখন হাসিনা পালিয়ে গেল, প্রথম মিটিং হয়েছে ক্যান্টনমেন্টে। সেখানে কারা কারা উপস্থিত ছিলেন সবাই জানেন। সেখানে আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমি কি বুঝাতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ওই ফর্মুলাটা কোত্থেকে আসছে? এমন তো হতে পারে সেখানেই অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে অমুক অমুক অমুককে নিতে হবে এই উপদেষ্টা পরিষদে। হতে পারে না, অসম্ভব তো কিছু না। তাদেরকে তো নেওয়া হয়েছে। জনগণের কতজন আছে এখানে দেখেন তো। যাই হোক, সেটা ভিন্ন একটা বিষয়। এখন আমাদের কথা হচ্ছে এরা লাগাম কেন টেনে ধরছে না? কেন এখনো ফ্যাসিবাদের দোসররা এই চেয়ারগুলোতে বসে থাকবে? আমরা এর উত্তর চাই। কেন আমাদের এই আদালতের বারান্দায়, এই কোর্ট প্রাঙ্গণে হাসিনার নামে স্লোগান দেওয়ার সাহস পাবে এরা? কেন আওয়ামী আইনজীবীরা এই হাসিনার নামে স্লোগান দিবে এই আদালত পাড়ায়? আমরা এই জবাব আসিফ নজরুল সাহেবের কাছেই চাই। কেন তারা তাদেরকে বহিষ্কার করে নাই? আওয়ামী আইনজীবী, এদের আইনজীবী বলবো না, এরা হচ্ছে আইনজীবী নামের কুলাঙ্গার। 17 বছর ধরে লুটপাট করে খেয়েছে, আমাদের এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদের লাইসেন্স কেন বাতিল করা হয় নাই? হোয়াই? এই উত্তর তাকে দিতে হবে। আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই কেন? গণভোটের আয়োজন করেন, দেখেন জনগণ কত পার্সেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 97%, মানে 97% মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে। 97%। তাহলে আপনারা কি চান? গণতন্ত্র চান না? ডেমোক্রেসিও আপনারা চান না? যেখানে বাংলাদেশের মেজরিটি নয়, মানে একচ্ছত্র সমর্থন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, তারপরেও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনারা নীরব। কোন কোন উপদেষ্টা তো আওয়ামী লীগ নিষিদ্ধের নাম শুনলে মনোকষ্ট শুরু হয়ে যায়, মনে অনেক ব্যথা শুরু হয়ে যায়। 2-1 জন আছে। তো এদেরকে চেয়ারে রেখে ওই কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বন্ধুগণ। এরা মনে প্রাণে চাই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসুক, আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা হোক, এরা মনে প্রাণে চাই। তো সুতরাং এদেরকে চেয়ারে রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ কতটুকু সম্ভব আই ডোন্ট নো, আমরা জানি না। এই জন্যই আমরা বলেছি যে এটাকে রদ বদল না করা পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণ কতটুকু হবে আমরা আসলে জানি না। গতকালকে কয়েকজনের সাথে আলোচনা হলো, সচিব যারা আওয়ামী লীগের আমলে নির্যাতিত, তিনি নিজেই বলছেন, এখন একটা প্রতিষ্ঠানের ডাইরেক্টর হিসেবে আছেন। তিনি বললেন যে 1 থেকে 100 প্রত্যেকটা চেয়ারে আওয়ামী লীগ 17 বছরে তাদের লোক বসিয়েছে, খাঁটি রয়ের এজেন্টদের, আওয়ামী লীগের দালাল যারা। এই সরকার এসে হয়তো 2-4-5টা উপরে রদবদল করেছে, কিন্তু ওই 1 থেকে 95 পর্যন্ত যে চেয়ারগুলো, লেয়ারগুলো, প্রত্যেকটাতে এখন আওয়ামী লীগের লোকজন। এই জন্য আমাদের নানাবিধ সংকট তৈরি হচ্ছে। তাহলে এগুলো আমাদের দ্রুত চেঞ্জ করতে হবে, রদবদল করতে হবে, বহিষ্কার করতে হবে। এগুলো কেন করা হচ্ছে না? এগুলোই তো কাজ। এই জায়গাগুলোতে দেশপ্রেমিকদের নিয়োগ দেন,
যারা আওয়ামী লীগের আমলে ভিক্টিমাইজ, নির্যাতিত, নিপীড়িত, শোষিত, এদেরকে সামনে নিয়ে আসেন, দায়িত্ব দেন। তা না করে আপনারা আওয়ামী লীগের আমলে উচ্ছিষ্টভোগী যারা, বেনিফিশিয়ারি যারা, তাদেরকে দায়িত্ব দিচ্ছেন নানা জায়গায়। তাদেরকে অ্যাম্বাসেডর বানাচ্ছেন, সচিব বানাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ডাইরেক্টর বানাচ্ছেন। কেন ভাই, বাংলাদেশে কি লোকের অভাব আছে? আপনারা ডানে বামে চোখের সামনে দেখতে পান না আপনারা যে কারা 16 বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে? এদেরকে আপনারা দেখতে পাবেন না, কারণ আপনাদের চোখে এখন চশমা, এই চশমা দিয়ে এদেরকে দেখতে পাবেন না। যাই হোক, এই কথাগুলো বলছি, এই যে নানান সংকট, নানান সমস্যা তৈরি হচ্ছে, এগুলো সমাধান করার জন্য এটার কোনো বিকল্প নেই। এই উপদেষ্টা পরিষদকে বর্ধিত করতে হবে। এখানে দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক যারা, দেশের পক্ষে যারা লড়াই করেছেন, অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, তাদেরকে নিতে হবে। যেমন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, খাঁটি সাচ্চা একজন দেশপ্রেমিক। তার দেশপ্রেম নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নেই। নির্যাতিত, নিপীড়িত, আবার একজন বাংলাদেশের অন্যতম ট্যালেন্টেড মানুষ, মেধাবী মানুষ। এই মানুষকে কাজে লাগান, কেন কাজে লাগাচ্ছেন না? তো এরকম শত শত মানুষ রয়েছে যাদেরকে কাজে লাগাতে পারলে ইনশাআল্লাহ আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে। আর যদি মনে করেন যে আমরাই সব, আমরাই অল ইন অল, সর্বে সর্বা, তাহলে ওই সামনে যত যাবে তত আপনাদের বিপদের সংখ্যা বাড়তে থাকবে, ঝুঁকির পরিমাণ বাড়তে থাকবে। তখন কিন্তু আমাদেরকেও পাবেন না, ছাত্র জনতাকেও পাবেন না। কথা ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমার ফ্যান ফলোয়াররা অনবরত আমাকে টেক্সট করছেন যে ভাই, এই প্রফেসর ইউনূসের সঙ্গে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দ্বন্দ্ব চলতেছে? কিন্তু আমি এখন পর্যন্ত বুঝলাম না যে আসলে এই যে একটা গুজব বাজারে উঠলো, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের কিছু ইউটিউবাররাও সেই গুজবের ভিতর আবার পানি ঢালতেছেন যে এই ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দ্বন্দ্ব চলতেছে। একদিকে হচ্ছেন প্রফেসর ইউনূস, আরেকদিকে হচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো এর উৎপত্তি হয় কখন? সপ্তাহ দেড়েক আগে বার্তা সংস্থা রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেখানে তিনি বলেছেন যে নির্বাচনের জন্য 18 মাস সময় যথেষ্ট, 18 মাস পরে নির্বাচন হতে পারে। যদিও এটা তিনি তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন এবং সেনাপ্রধান একজন রাষ্ট্র নাগরিক হিসেবে তিনি তার ব্যক্তিগত মতামত দিতেই পারেন, আমি তো দোষের কিছু দেখি না। আবার অনেকেই বলেন যে সেনাপ্রধান কেন এই কথা বললেন, তার তো এই কথা বলা সাজে না, সেটাও যুক্তি। তো সেই একই বার্তা সংস্থা রয়টার্সে তার পরের দিনই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি এটাকে স্বাগত জানালেন এবং তিনি বললেন যে হ্যাঁ, সেনাপ্রধান ঠিকই বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচনকে আমরাও সমর্থন করি। তখনই অনেকে চিন্তা করলো যে সেনাপ্রধান একটা কথা বললেন, আবার সেটাকে জয় সমর্থন করলেন। সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন, সজীব ওয়াজেদ জয় সেটাকে সমর্থন করলেন, তার মানে তাদের মধ্যে একটা যোগাযোগ আছে। এই হচ্ছে একটা যুক্তি। আরেকটা হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু, এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু শেখ হাসিনার আমলে নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং আপনারা সবাই জানেন যে রাষ্ট্রপতি হওয়ার জন্য যেই মেধা, যে যোগ্যতা দরকার শাহাবুদ্দিন চুপ্পুর তা কিছুই ছিল না। তিনি শুধু হাসিনাকে খুশি করে তৈলাক্তযুক্ত কলাম লিখতেন। তারপরে যখন তিনি দুর্নীতি দমন কমিশনে ছিলেন তখন তিনি দুর্নীতি করেছেন। তারপর তাকে ইসলামী ব্যাংকের পরিচালক বানানো হলো, সেখানেও তিনি ইসলামী ব্যাংককে লুটপাট করার জন্য এসালমকে সহায়তা করেছেন। তো এইসব বিভিন্ন কারণে পুরো শেখ ফ্যামিলি এবং লুটেরা পরিবারগুলো পারপাস সার্ভ করতে 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 করে তিনি রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। এখন অনেকেরই ধারণা যে তাহলে কি সেনাপ্রধানের সঙ্গে ইউনূস সাহেবের একটা দ্বন্দ্ব আছে। আমরা জানি যে 111 সরকারের সময় কিন্তু এরকম ছিল, যেটা ফেস ছিল ফখরুদ্দিন আহমেদ, তিনি ছিলেন 111 সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়ত সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ, আমরা সবাই জানি। তো এখনো কি সে অবস্থা চলতেছে? এখনো কি আসলে এই ইউনূস সাহেব চলতেছেন একভাবে, সেনাপ্রধান চলতেছেন একভাবে? এবং আমরা আরো জানি যে 626 জন লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল এবং তাদের ভিতর অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, মাত্র 7 জন লোক আছেন, এছাড়া বাকি সবাই তাদের মতো চলে গিয়েছে। এবং অনেকেই মনে করছেন যে এই ক্যান্টনমেন্টে যে 626 জন আশ্রয় নিয়েছিল তারা নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন, অপরাধ না করলে তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নেবেন কেন? তো তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো, কেন তাদেরকে ধরে পুলিশে দেওয়া হলো না? এটাও কিন্তু অনেকের প্রশ্ন। এসবই কিন্তু ভ্যালিড পয়েন্ট, এসবই ভ্যালিড পয়েন্ট, যুক্তি আছে। বাট
আমার বিশ্লেষণ আমি মনে করি যে সেনা প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের যে দ্বন্দ্বের কথা মানুষ বলতেছেন এটা সম্পূর্ণ গুজব, এবং এটা ইন্ডিয়ার বিভিন্ন সংস্থার সৃষ্টি করা একটা গুজব ছাড়া আর কিছুই না। দেখুন, এটা সত্য যে ইউনূসের প্রশাসন যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করতে পারতেছে না, নানা রকম ঝামেলা আছে, পুলিশ যোগ দেয়নি, প্রশাসনের ভিতরে অনেক আমলা আছে যারা আওয়ামী লীগের অনুগত। কিন্তু এটাও তো সত্য যে 5ই আগস্ট যদি সেনাপ্রধান হাসিনাকে সহায়তা করার সিদ্ধান্ত নিতেন তাহলে আরো রক্ত ঝরতো এবং আমাদের বিজয় বিলম্বিত হতো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি 5ই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের জন্য তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে, এতে কোনো সন্দেহ না। এটা সত্য যে যেই 626 জন আশ্রয় নিয়েছেন সেই 626 জনকে কোন হিসাবে তিনি ছাড়লেন বা কেন ছাড়লেন, তিনি এটা যুক্তি দেখিয়েছেন যে এই 626 জনকে যদি আমি আশ্রয় দিতাম তাহলে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে পারত। আমি মানি, কিন্তু তাদেরকে আপনি ছেড়ে দিলেন কেন? ছেড়ে দেওয়ার পরে তারা যার যার বাসায় চলে গেল, সেখান থেকে তারা সীমান্ত পার হয়ে গেল, তারা আজকাল বিদেশ চলে গেল। যারা এই দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষ গুম খুম করেছে, হাজার হাজার হত্যাকাণ্ড করেছে, পাচার করেছে, তাদেরকে আপনি ছেড়ে দিলেন কেন? এটা একটা প্রশ্ন, এটা ভ্যালিড কোশ্চেন, আমি অস্বীকার করতেছি না। বাট এখন এই যে ইউনূস সাহেবের সঙ্গে ওয়াকারুজ্জামান সাহেবের দ্বন্দ্বের কথা মানুষ বলতেছে, এটা একদম সম্পূর্ণ ভুল। তো যারা এই গুজব ছড়াচ্ছে তাদের যুক্তি হলো যে যেহেতু এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হাসিনা কর্তৃক নিয়োগকৃত, আবার হাসিনার বোনের জামাই, আবার যেহেতু শাহাবুদ্দিন চুপ্পু হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি, সুতরাং তাদের মধ্যে একটা যোগাযোগ আছে, এবং সেই যোগাযোগের কারণে কিন্তু তারা ইচ্ছা করলে ইউনূস সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে, এবং এটাই তারা মনে করতেছেন যে ইউনূস সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমি তা মনে করি না কেন, আমি দুটো পয়েন্ট বলি। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই কাজ কখনোই করবেন না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি একজন ভালো মানুষ। তার বিভিন্ন কাজকর্মে ভুল থাকতে পারে বা বিভিন্ন প্রশ্ন উঠতে পারে, বাট এতে কোনো সন্দেহ নাই যে তিনি ডক্টর ইউনূসের প্রতি একান্তই অনুগত এবং তিনি এই সরকারকে তার সংস্কার কার্যক্রম সম্পাদন করার জন্য সর্বত সহায়তা করে যাবেন, এতে কোনো সন্দেহ। অনেকেই মনে করেন যে আসলে ওই 5ই আগস্টের পরিস্থিতিতে হাসিনাকে বাঁচানোর জন্য হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া ছাড়া ওয়াকারুজ্জামানের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু এখন যেহেতু সবকিছু একটু ঠান্ডা হয়ে আসছে, এখন আবারও ওয়াকারুজ্জামান চিন্তা করবেন যে যেভাবেই হোক হাসিনাকে যাতে ফিরিয়ে আনা যায়। হয়তো হাসিনাকে ফিরিয়ে আনা গেলে ওই রকম বিপ্লব আর নাও হতে পারে, কারণ এখন ছাত্র জনতা কিন্তু বাসায় ফিরে গিয়েছে। আমি তা মনে করি না। আমি মনে করি যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার মাথায় এটা নাই, তিনি আসলে এই ইউনূস সরকারকে তিনি সহায়তা দিবেন এবং সংস্কারের জন্য এবং একটা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা সহায়তা দরকার ওয়াকারুজ্জামান তা ডক্টর ইউনূসকে দিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। হয়তো যেভাবে ডিল করা হয়েছে 5ই আগস্টের পর থেকে, এটা তো অনেক প্রশ্ন থাকতে পারে, বিতর্ক হতে পারে। আর দ্বিতীয় যুক্তি হলো যে অনেকে মনে করেন যে শাহাবুদ্দিন চুপ্পু তো হচ্ছে এখনো ক্ষমতা বলে প্রজাতন্ত্রের সর্বোচ্চ মানুষ, তিনি রাষ্ট্রপতি, মহামান্য। তো তিনি যদি হঠাৎ করে ডক্টর ইউনূসকে তিনি অবৈধ ঘোষণা করে দেন, চুপ্পু যদি বলেন যে প্রধান উপদেষ্টা অবৈধ, তখন কি হবে? তখন তো যদি সেনাবাহিনীর প্রধান বলে যে হ্যাঁ আচ্ছা যেহেতু অবৈধ তাহলে আমরা ক্ষমতা নিয়ে নেই। দর্শক, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এরকম হয় তাহলে বাংলাদেশে আরেকটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে, এবং সেই সংঘর্ষ যদি শুরু হয় তাহলে আপনার 5ই আগস্ট হাসিনা পালাতে পেরেছে, এবার চুপ্পু পালাতেও পারবে না। এর 1 নম্বর কারণ হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু তিনি খুবই ভীত প্রকৃতির একজন মানুষ, তার ওই রকম সাহস নেই। ওই সাহস করে বলবে যে প্রধান উপদেষ্টা ইউনূস অবৈধ, ওই রকম সাহস তার জীবনেও নেই। দ্বিতীয় হচ্ছে তিনি যে দুর্নীতি করেছেন এটা একদম প্রমাণিত। তিনি দুবাইতে প্রচুর টাকা পাচার করেছেন এবং পাচার করে সেখানে অনেক সম্পত্তি করেছেন এবং গোল্ডেন ভিসা নিয়েছেন, যেটা আমাদের সাংবাদিক জুলকারনাইন স্যার সামি তিনি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন। তো রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করলে তিনি জেলে যাবেন কিনা সেই চিন্তা তো তিনি ব্যতিব্যস্ত। তার মতো লোকের পক্ষে এইভাবে রায় দিয়ে দিবে যে সরকার অবৈধ, ওই রকম সাহস তার কখনোই হবে না এবং হওয়া সম্ভব না। আবার ক্ষমতার বাইরে থাকা কিছু সমন্বয়ক দাবি করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে, কিন্তু এখানেও সমস্যা আছে। সেটা হচ্ছে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ করতে হয় স্পিকারের কাছে, এখানে তো স্পিকার নাই। যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি ওনাকে পদত্যাগ করেছেন, সুতরাং এখানে রাষ্ট্রপতির পদত্যাগ করা নিয়েও কিন্তু একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।
কারণ অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এত সংবিধান সংবিধান করেন কেন? হাসিনাও বলতো সংবিধান সংবিধান, আপনারাও বলেন সংবিধান সংবিধান। দেখুন, এই কারণে বলি যে গোড়াতেই কিন্তু গলদ হয়েছে। যদি এটাকে বিপ্লবী সরকার বলে মেনে নিয়ে ডক্টর ইউনূস তিনি চুপ্পুর কাছে না, তিনি বিপ্লবী সরকার হিসাবে শহীদ মিনারে বা স্মৃতিসৌধে গিয়ে প্রধান উপদেষ্টা পদে শপথ না নিয়ে রাষ্ট্রপতি পদে শপথ নিতেন, যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে রাষ্ট্রপতি, তাহলে কিন্তু চুপ্পু এমনিতেই সরে যেত। কিন্তু যেহেতু সেটা হয়নি, যেহেতু প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা পদে চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন, সেহেতু এই বিষয়গুলো মেনটেন করতে হচ্ছে। তো এই হচ্ছে কি আমার ব্যাখ্যা। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করি যে যারা শুধু শুধু গুজব ছড়াচ্ছেন, দেখুন একটা কথা বলি, আমি তো অনেকদিন ইউটিউবিং করি, হয়তো ভিউ ওরকম হয় না অন্যদের মতো, বাট অনেকদিন করি, এর অভিজ্ঞতা আছে। ইউটিউবে যতই বেশি নেগেটিভিটি প্রচার করবেন ততই বেশি ভিউ হবে। অনেক ইউটিউবার তাদের ভিউ ধরে রাখার জন্য তারা হাসিনার যেমন সমালোচনা করতো, তেমনি এই প্রফেসর ইউনূসের সমালোচনা করতেছে। এটা আমি মনে করি এসব ইউটিউবারদের অন্যায় এবং ভিউ বাণিজ্য করার প্রচেষ্টা মাত্র। সুতরাং আমি আহ্বান জানাই যে প্রফেসর ইউনূস সরকারকে এভাবে আপনারা বিপদে ফেলবেন না। আপনারা সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু এই যেই সেনাপ্রধানের সঙ্গে ইউনূস সাহেবের দ্বন্দ্ব, এই ধরনের গুজব ছড়িয়ে একটা সরকারকে আপনারা বিপদে ফেলবেন না। বিএনপি প্রথমে বলেছিল যে এই সরকারকে যত বেশি সময় লাগে দেওয়া হবে, কিন্তু এখন আবার বলতেছেন, বিশেষ করে গত পরশুদিন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই সরকার ইচ্ছা করলে 7 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। এবং আমি মনে করি যে আর কিছুদিন গেলে বিএনপি হয়তো চাপ প্রয়োগ করা শুরু করবে যাতে দ্রুত ইউনূস সরকার নির্বাচন দিয়ে সরে যায়। কিন্তু যদি সরে যায়, তাহলে এই যে এত বড় ছাত্র জনতার বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে আমরা একটা ফ্যাসিবাদের পতন দেখতে পেলাম, সেখানে তো আমাদের সংস্কার করতে হবে। যে সংস্কার না করে তড়িঘড়ি একটা নির্বাচন দিয়ে বিএনপি হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, তাহলে তো সংস্কার হবে না, তাই না? সংস্কার তো অসম্ভব না। সুতরাং আমি মনে করি যে ইউনূস সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। হতে পারে 1 বছর, হতে পারে 1.5 বছর, হতে পারে 2 বছর। বিএনপি কে মনে রাখা উচিত যে এই সরকার কিন্তু সাধারণ তত্ত্বাবধায়ক সরকার না। এই সরকার বিপ্লবের মাধ্যমে যেই ফ্যাসিবাদ পালিয়েছে এবং পালানোর পরে সেই বিপ্লবের যেই নেতারা ছিল, সেই নেতারাই কিন্তু ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে। সুতরাং এটাকে ও যে অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের যে 3 মাস এলো বা 6 মাস এলো, এটা মনে করার কোনো কারণ নাই। যে বিপ্লবে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ আহত নিহত হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশকে সংস্কার করার জন্য একটা বিপ্লবী সরকার হিসেবে এসেছে। যদিও কাজকর্মে এদের বিপ্লবী মনোভাব নাই, আমি ভালো করে এটা বলতেছি, অন্তত আমি দেখি না এদের বিপ্লবী আচার-আচরণ। অনেক ত্রুটি আছে, অনেক স্লো, সব ঠিক আছে, কিন্তু এই সরকারটা সাধারণ তত্ত্বাবধায়ক সরকার না, এটা কিন্তু বিএনপিকে মাথা রাখতে হবে। এবং এভাবে আমি মনে করি যে বিএনপি, জামাত সহ অন্য যে দলগুলো আছে সবাইকে এই সরকারকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে, যাতে সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পরে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যাতে কেউ উপহার দিতে পারে। সে পর্যন্ত এই সরকারকে আমাদের সবার সহ্য করে যেতে হবে। আর যদি না করি, তাহলে ওই যে আছে না সীমান্তের উপরে চট করে ঢুকে যাব, উনি চট করে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ইসলাম এবং মুসলমান। আমাদের দেশের মানুষ কি জানে? আমাদের দেশের মানুষ জানে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে। সমস্ত মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। ভারতের সংবিধানের মূলনীতি গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। সেই ভারতের সংবিধানের মূল 4 নীতি আমাদের সংবিধানে ভারত চাপিয়ে দিয়েছে। কাজে এই মূল 4 নীতি, এটা বাংলাদেশের মুসলমানদের মূল 4 নীতি নয়, বরং ভারতের চাপানো মূল 4 নীতি। ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার কারণটা কি ছিল? ভৌগোলিক কোনো কারণ না, রীতির কোনো কারণ না, ভাষার কোনো কারণে নয়। একমাত্র কারণ ছিল পশ্চিম পাকিস্তানের মানুষগুলির সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং পূর্ব পাকিস্তানের মানুষগুলির সংখ্যাগরিষ্ঠ মুসলমান। যে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ইসলাম এবং মুসলমান। কাজেই এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারোর দেশ না। অবশ্যই মনে রাখতে হবে, দেশ মুসলমানদের, অধিকার সবার। মুসলমানদের কারণেই এদের স্বাধীন হয়েছিল, অন্য কোনো কারণে নয়।
কাজী যারা মনে করেন এই দেশ অন্য কাউর আইন চলবে, অন্য কারো আদর্শ বাস্তবায়ন হবে, তারা ভুল করতেছেন। এদেশ মুসলমানদের, এখানে আদর্শ সব মুসলমানদের, এদেশে মুসলমানদের অধিকার থাকবে সবার। মনে রাখতে হবে, প্রতিষ্ঠান আমি করেছি, পড়ার অধিকার সবার। রাস্তা আমি করেছি, হাঁটার অধিকার সবার। বাজার আমি মিলিয়েছি, বাজার করার অধিকার সবার। দেশ মুসলমানদের, অধিকার সবার। যেরকম ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ রহমাতুল্লাহ আলাই করেছেন, তার অপ্রকৃত 600 একর জমির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অন্য কাউর না, ওটা একমাত্র মুসলমানদের। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি করার পিছনে কারা বাধা দিয়েছিল? হিন্দুরা 41 বার, একবার দুইবার নয়, 41 বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছিল। এমনকি গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে সেখানে আন্দোলন হয়েছিল, ঢাকায় যেন ইউনিভার্সিটি না হয়, ঢাকা ইউনিভার্সিটি হলে তাহলে সেখানে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। যারা ঢাকা ইউনিভার্সিটি স্থাপন করতে বাধা দিয়েছিল তারাই নাকি এখন নন সাম্প্রদায়িক। আর আমরা যারা রক্তের উপরে, জীবনের উপরে ইউনিভার্সিটি করেছি, আমরা নাকি সাম্প্রদায়িক। আপনি চিন্তা করতে পেরেছেন? ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের, নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার, কিন্তু সেখানে বৈষম্য করা হয়েছে। সেই কথা আমি বলবো। পাকিস্তান করেছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? আবার পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না। আমরা চিন্তা করলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা না করা হয় তাহলে মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, 71-এ বাংলাদেশ নামে এক স্বাধীন বাংলাদেশ গঠন করলাম। ভেবেছিলাম এবার কি হবে? মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আপনাকে জানেন পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার পিছনের সেই স্লোগান কি ছিল? অধিকাংশ ছাত্ররা জানে না, অধিকাংশ মানুষ জানে না। অথচ দেখবেন আমাদের দেশের মানুষ কি জানে? আমাদের দেশের মানুষ জানে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে। সমস্ত মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। 71-এর সেই ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই আমরা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ নামেও একটা রাষ্ট্র গঠন করেছিলাম। কিন্তু 72-এর সংবিধানে ভারতের যে সংবিধানের মূলনীতি, ভারতের সংবিধানের মূলনীতি গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। সেই ভারতের সংবিধানের মূল 4 নীতি আমাদের সংবিধানে ভারত চাপিয়ে দিয়েছে। কাজে এই মূল 4 নীতি, এটা বাংলাদেশের মুসলমানদের মূল 4 নীতি নয়, বরং ভারতের চাপানো মূল 4 নীতি। এদের স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ভেবেছিলাম এবার সাম্যতা রক্ষা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 53 বছরে কি দেখলাম? সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। কিসের সাম্যতা? আজকে কুলি, মজদুর, তাঁতি, ঋষি, কামার, শ্রমিক, আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আজকে পুরুষ এবং মহিলাদের মধ্যে সাম্যতা নাই। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।